আপনার উপর কিন্তু হামলাও করা হয়েছিল অনেকবার এবং আপনাকে কিন্তু হেনস্থাও করা হয়। তো আপনি যদি এগুলো নিয়ে বলতেন আমাদের একটু। আপনার তো গুলিও লাগছিল। আসলে আসলে জুলাই আন্দোলনটা তো একদিনের আন্দোলন না, আমাদের যে দীর্ঘ 17 বছরের যে একটা জার্নি, যে ফ্যাসিবাদের যে একটা উত্থান হয়েছিল 17 বছর আগে, এই দীর্ঘ 17 বছর যে একটা জুলুম নির্যাতন, এই আওয়ামী সন্ত্রাসীদের ধারা যে আমরা শিকার হয়েছিলাম, তো ওদের প্রতি আমাদের যে এত একটা ঘৃণা, একটা ক্ষোভ, পুরো বাংলাদেশের একটা জনতা আর ভেতর যে একটা মানে অগ্নিশিখা ছিল, আসলে জুলাই হচ্ছে তার হচ্ছে একটা রূপ ছিল। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সম্মানিত দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ টক শো ইস্ট অ্যান্ড ওয়েস্টে। আজ বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জুলাই আন্দোলনের আমাদের সাহসী নারী যোদ্ধা মরিয়ম মুকাদ্দাস মিষ্টি। তিনি টাঙ্গাইল জেলার ছাত্র প্রতিনিধি এবং তিনি কাজ করছেন একজন সমাজসেবী হিসেবেও। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। তো সর্বপ্রথম আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি, যে জুলাই আন্দোলনে কিন্তু আপনি কিন্তু অনেক অ্যাক্টিভ ছিলেন। আমি কিন্তু আপনাকে ফেসবুকে ফলো করি, আমি কিন্তু দেখেছি আপনি অনেক অ্যাক্টিভ ছিলেন। মানে আপনি কিন্তু আমাদের নারী যোদ্ধাদের মধ্যে একজন। তো আমি আপনার সেই অভিজ্ঞতাটা, ভয়াবহ অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি যে জুলাই আন্দোলনে আপনি কবে থেকে যুক্ত হলেন, আপনার অভিজ্ঞতাটা যদি আপনাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। তো শর্ট নেমে আমাকে মিষ্টি বলেই ডাকে। আমাদের জুলাই আন্দোলন শুরুটা হয়েছিল আসলে জুলাইয়ের আগে, যে একটা ছিল 1 তারিখ কোটা মুভমেন্ট। মেবি। হ্যাঁ, আমাদের যে কোটা আন্দোলন ছিল, সেটা ঢাকাতে, আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি ঢাবি, সেখানে আমাদের যে সিনিয়র যারা এখন সিনিয়র সমন্বয়ক যারা, নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ, সার্জিস আলম, এরা হচ্ছে প্রথম আর কি কোটা আন্দোলনের ডাক দেয়। তো দাবি কেন্দ্রিক আন্দোলনটা প্রথমে শুরু হয়, তারপরে ধীরে ধীরে এটা জেলা পর্যায়ে শুরু হয়। তো আমরা তাদের সাথে সহমত, দাবির সাথে আমরা সহমত করে ফেসবুকে, আমি হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকেই ফেসবুকে লেখালেখি শুরু করি আন্দোলনটার, যেন আমাদের জেলাতে আমরা আন্দোলনটা শুরু করতে পারি। ওই হিসাবে আমরা ফেসবুকে লেখালেখি শুরু করি। তারপর বিভিন্ন গ্রুপ, বিভিন্ন এইভাবে জেলা, আমাদের যে টাঙ্গাইল জেলা, এটা আর কি 6 তারিখ থেকে টাঙ্গাইল জেলায় শুরু হয় আর 6 জুলাই। ওকে, তো আপনার উপর কিন্তু হামলাও করা হয়েছিল অনেকবার এবং আপনাকে কিন্তু হেনস্থাও করা হয়। তো আপনি যদি এগুলো নিয়ে বলতেন আমাদের একটু। আপনার তো গুলিও লাগছিল। আসলে আসলে জুলাই আন্দোলনটা তো একদিনের আন্দোলন না, আমাদের যে দীর্ঘ 17 বছরের যে একটা জার্নি, যে ফ্যাসিবাদের যে একটা উত্থান হয়েছিল 17 বছর আগে, এই দীর্ঘ 17 বছর যে একটা জুলুম নির্যাতন, এই আওয়ামী সন্ত্রাসীদের ধারা যে আমরা শিকার হয়েছিলাম, তো ওদের প্রতি আমাদের যে এত একটা ঘৃণা, একটা ক্ষোভ, পুরো বাংলাদেশের একটা জনতা আর ভেতর যে একটা মানে অগ্নিশিখা ছিল, আসলে জুলাই হচ্ছে তার হচ্ছে একটা রূপ ছিল। যে জুলাই আন্দোলনটা একদিনে আসলে এটা সম্ভব না। 17 বছরে, বিগত 17 বছরের যে অত্যাচার সহ্য করে করে যখন মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখনই মূলত এই কোটা আন্দোলনকে ঘিরে এই এই আসলে আমাদের এই বিপ্লবটা, এই অভ্যুত্থানটা আসলে হয়েছে। তো আপনি তো টাঙ্গাইল জেলার হচ্ছে গিয়ে ছাত্র প্রতিনিধি। তো সেক্ষেত্রে দেখেন, এখন তো পাকিস্তান বাংলাদেশের মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক গড়ে উঠছে। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আমরা ভবিষ্যতে পাকিস্তানের সাথে কিভাবে সম্পর্কটা আরো শক্তিশালী করতে পারি বলে আপনি মনে করেন? আহ আসলে আমাদের মানে একটা কথাকে অনেকভাবে অনেকেই নেগেটিভলি বা পজিটিভলি অনেকভাবে নেবে, বা আমি যেটা পার্সোনালি মনে করি, যে আমাদের যখন আমরা আমাদের পূর্বপুরুষের আমলে যদি আমরা দেখি, তাহলে ব্রিটিশ জি। যখন আমাদেরকে শাসন করত, তারপর যখন ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হলো, ব্রিটিশ পালিয়ে গেল,
কিন্তু এখন দেখবেন আমাদের বাঙালি বলেন আর পাকিস্তানি বলেন বা ইন্ডিয়ান বলেন, সবাই কিন্তু সেই ব্রিটিশ যে আন্দোলনটা কিন্তু এখন আর মানুষ ওইরকম করে না। ও ব্রিটিশের যে নির্যাতন ওগুলো মনে হয় ভুলে গেছে। তারা হচ্ছে আমেরিকা, লন্ডন, ব্রিটিশ কান্ট্রিতে, ইউএস, কানাডা, মানে ওদের দেশে যাওয়ার জন্য ভিসার জন্য কি পরিমাণ মেহনত করে। জি। ওই দেশে গিয়ে কেরিয়ার করবে, লেখাপড়া করবে, জব করবে, কিন্তু তাদের মনে যে ওই যে ব্রিটিশদের দ্বারা নির্যাতিত যে 200 বছরের নির্যাতিত যে সময়টা, ওইটা কিন্তু তারা ভুলে গেছে। কিন্তু আমাদের যে পাকিস্তান এবং বাংলাদেশ, যে দুই ভাই বা ভাই বোন আমরা যেটাই বলি, তো বড় ভাই ছোট ভাই অনেকেই অনেক ভাবে ফেসবুকে লেখে। তো জি। পাকিস্তান আর বাংলাদেশ যদি বলি যে তাহলে প্রথম কথা বলবো যে তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। যেহেতু আমরা দুটোই মুসলিম কান্ট্রি, তো ওই ওই একটা সম্পর্ক আছে। আর এটাও যদি বাদ দেই, তাহলে আমাদের যে পূর্ব সম্পর্ক ছিল সেখানে পাকিস্তানের তখনকার যারা নেতা নেত্রী ছিল তাদের দ্বারা নির্যাতিত আমাদের বাংলাদেশ ছিল। এবং তখন একটা ফাইট হয়েছে, একটা যুদ্ধ হয়েছে, সেখানে আমরা জয়ী হয়েছি। তো ওইটাকে কেন্দ্র করে এখনো যদি সেই প্রজন্মের একটা মানে যুদ্ধকে কেন্দ্র করে এখনো আমরা বর্তমান প্রজন্ম যদি এখনো সেই ইটা নিয়ে থাকি, তাহলে আসলে আমাদের মানে এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক যে এখন আমরা যদি পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে যাই, অনেকেই বলবে যে হ্যাঁ আমরা হচ্ছে রাজাকার, পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতেছি, এই সেই। কিন্তু এটা তারা মনে করে না যে আমাদের যে পূর্বপুরুষরা ব্রিটিশদের সাথেও যুদ্ধ করছে, তাহলে আমরা যেহেতু ব্রিটিশ রাষ্ট্রে যাওয়ার জন্য পাগল হয়ে যাই, তো পাকিস্তানের একটা ভুল ছিল, তার জন্য কি এখন আমরা মানে পাকিস্তানের সাথে সম্পর্ক করব না? এটা আমি কখনোই মনে করি না। আমি মনে করি যে পাকিস্তানের সাথে আমাদের একটা সুসম্পর্ক করা উচিত, যেহেতু তারাও মুসলিম, আমরাও মুসলিম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে সরকার ছিল, সেই সরকারের নির্যাতন যেমন আমরা শিকার, ওইরকম আওয়ামী লীগের আমলে যে ফ্যাসিস্ট, ওদের যে জুলুম অত্যাচার এইরকম তো পাকিস্তানেও ছিল। 71-এর আগে ওইরকম আওয়ামী লীগের মতোই একটা সরকার ছিল, যাদের দ্বারা তাদের নিজের দেশের মানুষই হচ্ছে অত্যাচারিত হইতো, আর এর জন্য দেশটা কিন্তু বিভক্ত হয়েছে। তো জি, জি, এখন যদি ঠিক আমরা বলছেন। ওইটা যদি ধরি যে আমাদের শেখ হাসিনা, যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, শেখ হাসিনা, ওর তো বাড়ি গোপালপুর। তো গোপালপুরকে যদি এখন ওরা মানে আমরা যদি বলি যে আমরা গোপালপুর থেকে আলাদা হয়ে যাব, বা বাংলাদেশ যদি আবার দুভাগ করতে চাই যে শেখ হাসিনার এই অত্যাচারের জন্য, তাহলে তো এটা দোষ তো ছিল শেখ হাসিনার, এটা তো আর আমাদের বাংলাদেশের দোষ না। তো ওই রকম পাকিস্তান আমলের যে যুদ্ধটা হয়েছে, ওইটা দোষ ছিল তখনকার আমলে যারা নেতা ছিল, যারা হচ্ছে পলিটিক্স করতো, যাদের হচ্ছে শাসনে পাকিস্তান চলতো, তাদের ওটা ফল্ট ছিল। এখনকার নতুন প্রজন্মের কিন্তু ওই ফল্টটা নাই। নতুন প্রজন্ম কিন্তু প্রচুর ভালোবাসে বাংলাদেশকে, এবং আমরাও নতুন প্রজন্ম যারা আছি পাকিস্তানকে অনেক ভালোবাসি, অনেক মিস করি, কারণ তারা আমাদের ভাই। আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাত। আর যেহেতু আমাদের দুনিয়াটা আমাদের জন্য কিছুই না, আমাদের জন্য লক্ষ্যটা যদি জান্নাত হয়ে থাকে, তাহলে পাকিস্তান আমাদের হচ্ছে আহ আমাদের হচ্ছে ভাই। তো জি, জি, ঠিক এর বলছেন। জন্য হ্যাঁ, তো এর জন্য আমি মনে করি যে পূর্বে যুদ্ধ হয়েছিল বা পূর্বে কি হয়েছিল ওইটা আমি এখন আর মনে করতে চাই না, এটা আমাদের একটা ইতিহাস। তবে পাকিস্তানের সাথে আমাদের ভাই বোনের বা দুই ভাইয়ের সম্পর্ক যেরকম থাকে, ভাইদের মধ্যেও ঝগড়াঝাটি হয়, আবার তারা মিলে যায়। তো যারা জি, জি। এটা বলবে যে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করব না, তাদেরকে আমি বলবো যে তাহলে তোমরা ব্রিটিশ কান্ট্রিতেও যেও না। যদি হ্যাঁ, হ্যাঁ। পাকিস্তানে গেলেই তোমরা একটা জঙ্গি বা এই ধরনের কোনো ট্যাগ লাগানো হয়, হুম, তো বলবো তাহলে ওইটাও বাদ দিতে হবে। তোমাদের পূর্বপুরুষ যেহেতু ব্রিটিশদের সাথে যুদ্ধ করছে, যদি ওইখানে তোমরা যেতে পারো, তাহলে পাকিস্তানেও তোমরা যেতে পারো। আচ্ছা, আমি এখন আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি যে আঞ্চলিক রাজনীতিতে ভারতের ভূমিকা সম্পর্কে আপনার কি মতামত, এবং আপনার কি মনে হয় যে বাংলাদেশের ভারত এবং পাকিস্তান উভয়ের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত নাকি শুধু পাকিস্তানের সাথে এগিয়ে নেওয়া উচিত? এখন আঞ্চলিক রাষ্ট্র যেহেতু বাংলাদেশ ভারতের একদম কি বলবো পেটের ভিতরে আর কি, হুম। বাংলাদেশের চতুর্দিকে হচ্ছে ভারতের এরিয়া। তো
প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক প্রয়োজন, কিন্তু কথায় আছে যে তুই দিবি না মুই দিমু, একলা একলা কত দিব, এর ধরনের একটা প্রবাদ আছে। তো ইন্ডিয়া থেকে আমরা শুধু এ পর্যন্ত এই ৭১-এর পর থেকে এই ২৫ পর্যন্ত ইন্ডিয়া থেকে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাইনি, বরং ওরা আমাদেরকে মানে এমন ভাবে ট্রিট করছে যে ওরা আসলে আমাদেরকে গ্রাস করে নিতে চায়। যেমন অন্যান্য ওদের অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশকেও একটা অঙ্গরাজ্য বা মানে বানানোর চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে ওরা যদি ফিরে না আসতে পারে, আমাদের বাংলাদেশকে যদি ওরা এই ইন্ডিয়া যদি মানে স্বাধীন একটা দেশ হিসেবে না দেখে, তাহলে আমার মনে হয় না যে তাদের সাথে আমাদের সুসম্পর্কটা কোনোদিনই হয়ে উঠবে। তবে আমি চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা সুসম্পর্ক থাক, যেহেতু প্রতিবেশীদের সাথে মিলেমিশেই থাকতে হয়। কিন্তু তারা যদি আমাদের সাথে সুসম্পর্ক করতে না চায়, তাহলে তো আমাদের কিছু করার নেই। হ্যাঁ, এটা ঠিক বলছেন। আচ্ছা, বাংলাদেশ এবং পাকিস্তান কিভাবে তাদের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, আগে কিন্তু বাণিজ্যিকভাবেও অনেক ধরনের বাধা ছিল, বিভিন্ন ধরনের বাধা ছিল। তো আপনি যদি একটু বলতেন এ ব্যাপারে। তো বাংলাদেশ আর পাকিস্তান দুজনের মধ্যে অনেক কিছুর বিনিময় হতে পারে। যেমন আমাদের বাংলাদেশে অনেক ফুডস গুলোর ক্রাইসিস আছে বিগত দিনগুলোতে, যেমন পেঁয়াজ, তারপর আরো বিভিন্ন ধরনের জিনিস চাউল। হচ্ছে আমাদের ছিল না। হ্যাঁ, তো আমাদের যেটা হচ্ছে সংকট, সেটা যদি আমরা এখন তো ইন্ডিয়া থেকে আমরা প্রোডাক্ট আনা বন্ধ করেছি, এবং দেখবেন যে গত বছর রোজার আগ থেকে আমরা ইন্ডিয়ার বয়কট একটা প্রোগ্রাম করেছিলাম। তো এখনো আমাদের মধ্যে ইন্ডিয়া বয়কটের একটা ঈদ চলতেছে। তো আমাদের যা সংকট, ওটা যদি আমরা ইন্ডিয়া থেকে না এনে পাকিস্তান থেকে আনি, বা পাকিস্তান থেকে যদি আমরা একটা সুলভ মূল্যে একটা লেনদেনের করতে পারি, তাহলে আশা করি আমাদের যে চাহিদাটা সেটাও মিটবে এবং পাকিস্তানের ডেভেলপমেন্ট হবে। ওকে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিন্তু পাকিস্তান অনেক ধরনের স্কলারশিপের আয়োজন করেছেন, মানে তারা দিচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোগ্রাম, তার মধ্যে ওআইসি কমটেক ফেলোশিপ প্রোগ্রাম তারা চালু করছেন। তো আপনার কি মনে হয় এটি মুসলিম বিশ্বের শিক্ষাগত উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আনতে পারবে? হ্যাঁ, এখন আগে তো পাকিস্তানিদের বাংলাদেশে আসা বা বাংলাদেশের লোকজনকে পাকিস্তানে যাওয়াটা একটা মানে নেগেটিভ চোখে দেখতো। তো বর্তমানে যেহেতু আমাদের একটা গণ অভ্যুত্থান হয়েছে, পাকিস্তানের থেকে আমাদের একটা ভিসা এবং কি যাতায়াতের ব্যবস্থাও করা হচ্ছে, ইন ফিউচার আরো করা হবে আশা করি। তো এবং হচ্ছে আমাদের ঢাকা যে ডাবি ইউনিভার্সিটি, সেখানে কিন্তু অন্য দেশের স্টুডেন্টরাও আসে পড়াশোনা করে, কিন্তু পাকিস্তানিদের জন্য তেমন কোনো সুবিধা ছিল না। তো এবার যেহেতু একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, আশা করি এটা একটা আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের জন্য কিন্তু একটা প্লাস। আপু, আমি তো আপনার অনেক ভিডিও এবং অনেক পোস্ট দেখি, আপনি সমাজসেবামূলক কাজ করেন। যদি আপনার আল মুকাদ্দাস ফাউন্ডেশন নিয়ে আপনি বলতেন যে আপনি আরো কি কি ধরনের কাজ করেন বাংলাদেশে। আচ্ছা, আল মুকাদ্দাস ফাউন্ডেশন আছে 2015 সাল থেকে আমাদের যাত্রা শুরু। সেখানে প্রথমত আমরা শুরু করেছিলাম রক্তদান, বৃক্ষরোপণ, তারপর হচ্ছে বন্যার্থদের ত্রাণ, শীতার্তদের জন্য মানে ছোটখাটো ইভেন্ট দিয়ে আমরা কাজ শুরু করি। তারপর আসলো করোনাতে, তারপর রমজান মাসে ইফতার বিতরণ, তারপরে ঈদ মৌসুমে গিফট বিতরণ, এগুলো দিয়ে আসলে প্রথমে শুরু। তারপর হচ্ছে এই 2020 সালে হচ্ছে প্রথম আমরা এই আশ্রম করার একটা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তখন আসলে আওয়ামী লীগ যে লোক ছিল, তাদের সাথে আমার একটা মানে সমস্যা হয়। 20 সালে আসলে একটা ধর্ষণ বিরোধী আমাদের একটা আন্দোলন ছিল। তো ওই ধর্ষণ বিরোধী আন্দোলনে টাঙ্গাইলের একমাত্র আমিই ছিলাম যে নাকি একদম ডাইরেক্ট শেখ হাসিনার পদত্যাগ মানে চেয়ে একটা পোস্ট করেছিলাম। তো মূলত ওই ইয়েতেই আমাদের যে টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতারা ওরা ছিল, ওরা আসলে এক প্রকার ক্ষিপ্ত হয়ে আমাদের যে আশ্রম, আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম আর কি বন্ধ করে দিয়েছিল। পুলিশ দিয়ে অনেক হেনস্থা করা হয়েছিল যে আমাদের অফিসে কোনো অনৈতিক কাজ হয় কিনা। তারপর হচ্ছে আমাদের হচ্ছে মানে আমাকে এক প্রকার জঙ্গি সাজানোর চেষ্টা অনেক করেছে।
যে আমি হচ্ছে হ্যাঁ, এটা তো বাংলাদেশের একটা প্রবলেম যে কেউ যদি পর্দাও করে তাকেও জঙ্গি বানায় দেয়, মানে বাংলাদেশের একটা এটা নিয়ে একটা মেন্টালিটি আছে। হ্যাঁ, দাড়ি টুপি, তারপর হচ্ছে মানে হিজাব, এগুলো দেখলেই তাদেরকে হচ্ছে জঙ্গি ট্যাগ দিয়ে দিনের পর দিন হচ্ছে আয়না ঘরে রাখা হয়। এটা হচ্ছে জি। তাদের একটা মানে মিশন আর কি। তখন ওই টাইমে অনেক চেষ্টা করছিল যে আমাকে জঙ্গি বানানোর, অনেক মামলা টামলা দিয়ে মানে অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আম, মামলা উইথড্র করতে হয়েছে তাদের। কিন্তু উম, আমার যে অফিস ছিল, আমার যে আশ্রম ছিল, সেটা আমার তখন আর কি বন্ধ করতে হয়েছিল। তারপর এই 24-এর গণ অভ্যুত্থানের পরে তখন ভাবলাম যে এখন তো আর আওয়ামী লীগ নেই, এখন আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। তখন হচ্ছে আবার আমি হচ্ছে এই 6 মাস যাবত আর কি আমাদের আশ্রমটা আবার শুরু করেছি, আমাদের ফাউন্ডেশনটা আবার চালু করেছি। সেখানে আমাদের এই মাশাআল্লাহ। রাস্তাঘাটে যত অসহায় বৃদ্ধ মানুষগুলো থাকে, যাদের কেউই নেই, অনেক থাকে হাত ভাঙা, পা ভাঙা, তারপর হচ্ছে প্রেগনেন্ট পাগলি গুলা থাকে। আহ ওদেরকে আসলে রাস্তা থেকে তুলে এনে আমাদের আশ্রমে থাকা, খাওয়া, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা আমরা করতেছি। মার্শাল্লাহ, অনেক ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা। আল্লাহ আপনাদের সবসময় সাহায্য করুন। তো সর্বশেষ আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, আপনি পাকিস্তান নিয়ে ইন্টারেস্টেড, আমি সেটা জানি আগে থেকেই। তো ভবিষ্যতে যদি আপনার পাকিস্তান বাংলাদেশ নিয়ে কাজ করার সুযোগ হয়, তো আপনি কি এই ব্যাপারে ইচ্ছুক? মানে আপনি কিভাবে সাজেশন দিতে চাচ্ছেন যে দুই দেশের মধ্যে আরো আমরা কি কি কাজ করতে পারি? আহ পাকিস্তান আর বাংলাদেশের যদি কাজ করার আমার কোনো সুযোগ থাকে, তাহলে আমি দুটো জিনিস নিয়ে কাজ করব। এক হচ্ছে ট্যুরিজম, মানে তিনটা: ট্যুরিজম, তারপর হচ্ছে ব্যবসায়িক, এবং হচ্ছে আপনার চিকিৎসা, যেটা এটা। হুম। কারণ পাকিস্তানের অনেক মানে সুন্দর জায়গা আছে দেখার। তো আমাদের বাংলাদেশের মানুষ যেখানে, যেহেতু আমরা ইন্ডিয়াকে বয়কট করেছি, তো ইন্ডিয়াতে যে পরিমাণ ভিজিটর্স যায়, এই পরিমাণ ভিজিটর্স যদি পাকিস্তানে যায়, আমি মনে করি যে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক ভালো হবে, সৌন্দর্যও দেখা হবে, এবং কি পাকিস্তানের অর্থনৈতিক অনেক একটা ডেভেলপমেন্ট হবে এই টুরিস্ট পয়েন্ট থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।